সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে যে যেখানে থেকে এই ক্লাসে অংশগ্রহণ করছ সবাইকে অগ্নিঝরা উত্তাল মার্চের শুভেচ্ছা। আমি আশা করছি তোমরা সবাই নিয়মিতভাবে অনলাইন ক্লাসে অংশগ্রহণ করছো এবং সংশোধিত সিলেবাস অনুযায়ী তোমাদের অধ্যয়ন নিয়মিতভাবে চালিয়ে যাচ্ছ। এই প্রত্যাশা রেখেই ঢাকা কলেজ কর্তৃপক্ষ কর্তৃক আয়োজিত দ্বাদশ শ্রেণীর পৌরনীতি ও সুশাসন ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি ছন্দা সাহা, সহকারী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি মানুষ হচ্ছে সৃষ্টির সর্বশ্রেষ্ঠ জীব, আর এই শ্রেষ্ঠত্বের আসনে নিজেকে অধিষ্ঠিত করতে হলে মানুষকে অনুকূল এবং প্রতিকূল দুটো পরিস্থিতি মোকাবেলা করতে হয়। অর্থাৎ একদিকে মানুষ পরিবার, সমাজ এবং রাষ্ট্রের সদস্য হিসেবে যেমন কতগুলো সুযোগ সুবিধা ভোগ করে থাকে, তেমনি তাকে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। অর্থাৎ মানুষের নাগরিক জীবনে রয়েছে হাজারো সমস্যা। আজকের ক্লাসে আমি তোমাদের সাথে এরকম কিছু সমস্যা নিয়ে আলোচনা, প্রতিবন্ধীর ধারণা এবং অর্থ নিয়ে। আসলে আমি আগেই বলেছিলাম যে শারীরিক যোগ্যতার ভিত্তিতে পৃথিবীতে আসলে দু ধরনের মানুষ দেখতে পাওয়া যায়। এক ধরনের মানুষ আসলে নিখুঁত বৈশিষ্ট্যের, দেহ বৈশিষ্ট্যের অধিকারী বা শারীরিক বা মানসিকভাবে সে তেমন কোনো সমস্যা মোকাবেলা করে না। আবার অন্য আরেক ধরনের মানুষ রয়েছে যারা শারীরিক হোক বা মানসিক দিক থেকে হোক ত্রুটিপূর্ণ তাদের জীবন। এই শ্রেণীর মানুষকে বলা হয় আসলে প্রতিবন্ধী। তো এ ব্যাপারে, এই প্রতিবন্ধীর ব্যাপারে উইকিপিডিয়া, তারপরে বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ আইনে, ইউনিসেফ প্রদত্ত সংজ্ঞা অনুযায়ী কি বলা হয়েছে আমরা এই সম্পর্কে তোমাদের সাথে এখন তা নিয়ে আলোচনা করব। যেমন উইকিপিডিয়ায় প্রতিবন্ধিত্বের সংজ্ঞা দিতে গিয়ে বলা হয়েছে যে বয়স, লিঙ্গ, জাতি, সংস্কৃতি বা সামাজিক অবস্থান অনুযায়ী আর 10 জন যে কাজগুলো করতে পারে, ইম্পেয়ারমেন্টের কারণে সে কাজগুলো প্রাত্যহিক জীবনে করতে না পারাটাই হলো ডিসএবিলিটি বা প্রতিবন্ধিতা। অর্থাৎ সাধারণ মানুষ যে কাজগুলা করতে পারে, প্রতিবন্ধীরা সেই কাজগুলা তাদের প্রাত্যহিক জীবনে করতে পারেন। তারপরে বাংলাদেশের প্রতিবন্ধী কল্যাণ যে আইন আছে 2001 আইন এটা করা হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে প্রতিবন্ধীর অর্থ হচ্ছে এমন ব্যক্তি যিনি জন্মগতভাবে বা রোগাক্রান্ত হয়ে বা দুর্ঘটনায় আহত হয়ে বা অপচিকিৎসা বা অন্য কোনো কারণে দৈহিকভাবে বিকলাঙ্গ বা মানসিকভাবে ভারসাম্যহীন এবং উক্তরূপ বৈকল্য বা ভারসাম্যহীনতার কারণে স্থায়ীভাবে আংশিক বা সম্পূর্ণ কর্মক্ষমতাহীন, অর্থাৎ তার কাজ করার কোনো সামর্থ্য বা শক্তি থাকে না এবং সে স্বাভাবিক জীবনযাপন করতে অক্ষম, এটাই বলা হয়েছে। তারপরে ইউনিসেফ যেটা, ইউনিসেফ প্রতিবন্ধিতাকে আসলে দুটা দৃষ্টিভঙ্গি থেকে ব্যাখ্যা করেছে। প্রতিবন্ধিতার কারণ ইউনিসেফ সেটা তারা করেছে যে অক্ষমতা এবং বিকলাঙ্গতা এই নামক দুটি প্রত্যয়ের মাধ্যমে তারা প্রতিবন্ধিতাকে সংজ্ঞায়িত করার চেষ্টা করেছে। এবং ইউনিসেফ অক্ষমতা অর্থে প্রতিবন্ধী মানে প্রতিবন্ধী সংজ্ঞা দিতে গিয়ে যেটা বলেছে সেটা হচ্ছে প্রতিবন্ধী হলো সেসব অসুবিধা যা মানুষের দৃষ্টিশক্তি, বাক শক্তি, শ্রবণ শক্তি, লিখন শক্তি, তারপর হচ্ছে চলাফেরার শক্তি, বোধ শক্তি বা অন্য কোনো কার্যক্রম যেটা মানুষের স্বাভাবিক জীবনযাত্রাকে ব্যাহত করে, সেটা বলেছে। তারপরে আরেক অর্থে তারা বলেছে যে আসলে প্রতিবন্ধিতা হলো শারীরিক বা মানসিক ক্ষতির কারণে উদ্ভূত এমন কোনো বাধা বা সীমাবদ্ধতা যা একজন মানুষের কি করে স্বাভাবিক কাজকর্মকে পূর্ণভাবে ব্যাহত করে। তারপরে জাতিসংঘের আন্তর্জাতিক শ্রম সংস্থা প্রদত্ত সংজ্ঞা অনুযায়ী তারা যেটা বলেছে যে একজন প্রতিবন্ধী হচ্ছেন যিনি স্বীকৃত শারীরিক ও মানসিক ক্ষতিগ্রস্ততার কারণে যথোপযুক্ত কর্মসংস্থানের প্রত্যাশা কি হয়, তার কমে যায়। তো প্রিয় শিক্ষার্থীরা, উপরের সংজ্ঞাগুলো যদি আমরা বিচার বিশ্লেষণ করি, আমরা উপসংহারে এই সিদ্ধান্তে আসতে পারি যে আসলে যারা দৈহিক, মানসিক ও বুদ্ধিবৃত্তির কারণে মানে দৈহিক, মানসিক ও বুদ্ধিবৃত্তিক ক্ষতির কারণে সমাজে প্রত্যাশিত ভূমিকা পালনে অক্ষম, তারাই হচ্ছে
প্রতিবন্ধী, অর্থাৎ সমাজে তারা কাঙ্ক্ষিত ভূমিকা পালন করতে পারছে না, সেটা নিজের জন্য হোক, পরিবার, সমাজ বা রাষ্ট্রের জন্য হোক, তারাই হচ্ছে প্রতিবন্ধী পর্ব। আমাদের নাগরিক জীবনে যে সকল সমস্যা রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে প্রতিবন্ধী জনগোষ্ঠী, তারপরে দুর্নীতি, খাদ্যে ভেজাল, ইভটিজিং, জলবায়ু পরিবর্তনজনিত সমস্যা এবং এইডস। এগুলো আমাদের আশেপাশে যদি আমরা তাকাই আমরা দেখতে পাচ্ছি যে এই সমস্যা, হাজারো সমস্যার মধ্যে এই সমস্যাগুলা আমাদের জীবনে প্রকট হয়ে দেখা দিয়েছে। তাই আমি আজকে তোমাদের সাথে এই সমস্যাগুলো নিয়ে আলোচনা করবো। তবে আমাদের আজকের আলোচনার বিষয় প্রথম সমস্যাটি, সেটি হচ্ছে প্রতিবন্ধীজনিত যে সমস্যা, সেটা নিয়ে আমি আলোচনা করব, যেটাকে বলা হয় বিশেষ চাহিদার সম্পন্ন জনগোষ্ঠী, বা ইংরেজিতে যেটাকে বলা হয় পিপল উইথ স্পেশাল নিডস। আমাদের আজকের আলোচ্য বিষয়সূচিতে আরো যা যা থাকছে তা হচ্ছে প্রতিবন্ধীর ধারণা ও অর্থ, তারপরে প্রতিবন্ধিতার প্রকারভেদ, প্রতিবন্ধিতার কারণ এবং প্রতিবন্ধীজনিত সমস্যা এবং প্রতিবন্ধীজনিত সমস্যা থেকে উত্তরণের উপায়, সেটা নিয়ে আমরা তোমাদের সাথে আজকের ক্লাসে আলোচনা করব। তো প্রথমে আমরা জানবো যে আসলে বিশেষ চাহিদার জনগোষ্ঠী বা প্রতিবন্ধী আমরা যাদেরকে বলি তারা আসলে কারা, বা ইংরেজিতে যেটাকে বলা হয় পিপল উইথ স্পেশাল নিডস, সেটা নিয়ে আমরা প্রথমে আলোচনা করব। আসলে প্রতিবন্ধী কি, আমার মনে হয় সেটা আসলে প্রতিবন্ধী শব্দটার মধ্যেই নিহিত আছে। আমরা প্রতিবন্ধী তাদেরকেই বলে থাকি যারা আসলে জীবনে প্রতিবন্ধকতার সম্মুখীন হয়ে থাকে চলার পথে। সেই অর্থে যদি আমরা দেখি তাহলে আমরা প্রত্যেকটা মানুষই জীবনে কোনো না কোনো প্রতিবন্ধকতার সম্মুখীন, অথবা আমাদের জীবনের দিকে যদি আমরা তাকাই যে আমাদের জীবনেও কোনো না কোনো প্রতিবন্ধকতা বা ত্রুটি রয়েছে। তবে কোনো মানুষের জীবনে যখনই সে ত্রুটিগুলা প্রকট হয়ে দেখা দেয় তখনই তাকে প্রতিবন্ধী হিসাবে আখ্যায়িত করা হয়। বা অন্যভাবে আমরা বলতে পারি একটি সমাজ বা রাষ্ট্রে যারা স্বাভাবিক ধরো নিয়মে তাদের যাবতীয় চাহিদা পূরণ করতে পারে বা সুস্থভাবে তাদের জীবনযাপন করতে পারে, তাদেরকে আমরা কি বলে থাকি? স্বাভাবিক মানুষ বলে থাকি। কিন্তু যারা এভাবে স্বাভাবিক জীবনযাপন করতে পারে বা নিজেদের জীবনে বেঁচে থাকার জন্য যে চাহিদাগুলো আছে সেগুলা পূরণ করতে পারে না স্বাভাবিক মানুষের মতো করে, তখনই তাদেরকে কি বলা হয়? বিশেষ চাহিদার জনগোষ্ঠী বলা হয়। এই বিশেষ চাহিদার জনগোষ্ঠীর মধ্যে অন্যতম হচ্ছে প্রতিবন্ধী। এবং জাতিসংঘ পরিচালিত এক সমীক্ষায় দেখা গিয়েছে যে বিশ্বের জনসংখ্যার মোট 10%ই হচ্ছে প্রতিবন্ধী, যেটা আমাদের জন্য আসলে একটা অ্যালার্মিং নিউজ। এটা কিন্তু তোমাদের এমসিকিউ পরীক্ষায় প্রায় এসে থাকে যে বিশ্বের জনগোষ্ঠীর কত শতাংশ প্রতিবন্ধী। তো যাই হোক, এখন এই পর্যায়ে আমরা আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, এ পর্যায়ে আমি তোমাদের সাথে প্রতিবন্ধিতার প্রকারভেদ নিয়ে আলোচনা করব। আসলে কয়েকটি ভিত্তি বা মাপকাঠিতে প্রতিবন্ধিতার প্রকারভেদ করা যেতে পারে। প্রথমত যেটা, সেটা হচ্ছে প্রাথমিক প্রতিবন্ধী বা জন্মগত প্রতিবন্ধী। দ্বিতীয়ত হচ্ছে অর্জিত প্রতিবন্ধী। প্রাথমিক প্রতিবন্ধী বা জন্ম প্রতিবন্ধী বলতে আমরা তাদেরকেই বুঝি যারা প্রতিবন্ধিত্ব নিয়ে জন্মগ্রহণ করে, তাদেরকে বলা হয় প্রাথমিক প্রতিবন্ধী বা জন্মগত প্রতিবন্ধী। আর দ্বিতীয়ত হচ্ছে অর্জিত প্রতিবন্ধী, অর্থাৎ অপরদিকে জন্মের পর বিভিন্ন কারণে যারা প্রতিবন্ধিত্ব অর্জন করে তাদেরকে বলা হয় অর্জিত প্রতিবন্ধী। সেটা হতে পারে দুর্ঘটনা, তারপর হতে পারে কোনো অপচিকিৎসার কারণে, তারপরে বিভিন্ন ধরনের শারীরিক ও মানসিক আঘাতের কারণে এই ধরনের প্রতিবন্ধিত্ব অনেকেই অর্জন করে। এ পর্যায়ে আমরা আলোচনা করব শরীরের বিশেষ কোনো অঙ্গহানি বা আক্রান্ত হবার কারণে প্রতিবন্ধী আসলে কয়েক ধরনের হয়ে থাকে। প্রথমত যেটা, সেটা হচ্ছে শারীরিক প্রতিবন্ধী। শারীরিক প্রতিবন্ধী বলতে আমরা তাদেরকে বুঝি যারা শারীরিকভাবে অক্ষম, তাদেরকে বলা হয় শারীরিক প্রতিবন্ধী। তারপরে যেটা, সেটা হচ্ছে দৃষ্টি প্রতিবন্ধী। দৃষ্টি প্রতিবন্ধী বলতে আমরা তাদেরকেই বুঝে থাকি আসলে যারা মানে চোখে দেখতে পায় না, দৃষ্টিশক্তি যাদের নেই, তাদেরকে আমরা বলে থাকি দৃষ্টি প্রতিবন্ধী। এই দৃষ্টি প্রতিবন্ধীর আবার বিভিন্ন ধরনের হতে পারে। কেউ হচ্ছে দু চোখে একেবারেই দেখতে পায় না, আবার ধরো কেউ হচ্ছে এক চোখে দেখতে পায়, আরেক চোখে দেখতে পায় না, আবার অনেকে দূরের জিনিস দেখতে পায় না, আবার অনেকে কাছের জিনিস দেখতে পায় না, আবার অনেকে দেখা যায় যে ধরো
গ্লাস ব্যবহার করার পরও দেখতে পায় না, মানে বিভিন্ন ধরনের দৃষ্টি প্রতিবন্ধী হয়ে থাকে। তারপরে হচ্ছে শ্রবণ প্রতিবন্ধী, মানে যারা শুনতে পায় না তাদেরকে আমরা বলে থাকি শ্রবণ প্রতিবন্ধী। এই ধরনের প্রতিবন্ধী বিভিন্ন ধরনের হয়ে থাকে, অনেকে একেবারেই শুনতে পায় না, আবার অনেকে এক কানে শুনতে পায় না আরেক কানে শুনতে পায়, আবার অনেকে কম শুনতে পায়। তারপরে হচ্ছে এ ধরনের প্রতিবন্ধীরা যেহেতু শুনতে পায় না, তারা ইশারা ইঙ্গিতের মাধ্যমে অনেক কিছু বুঝে থাকে। তারপরে যেটা বাক প্রতিবন্ধী, যারা কথা বলতে পারে না তাদেরকে আমরা বাক প্রতিবন্ধী বলে থাকি। আর এই বাক প্রতিবন্ধীদের মধ্যে অনেকে একেবারেই কথা বলতে পারে না, আবার অনেকে বলতে পারে, তোমার কিছু কিছু শব্দ উচ্চারণ করতে পারে বাক প্রতিবন্ধীদের মধ্যে। আবার অনেকে দেখা যায় একটা পুরো সেন্টেন্স বলতে সাজিয়ে বলতে পারে না। তারপরে আবার দেখা যায় যে অনেকে ধরো ইশারা ইঙ্গিতের মাধ্যমে সবকিছু বুঝে থাকে, একেবারেই বলতে পারে না, মানে বিভিন্ন ধরনের হয়ে থাকে। তারপরে যেটা, সেটা হচ্ছে বুদ্ধি প্রতিবন্ধী, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বুদ্ধি প্রতিবন্ধী হচ্ছে যে তাদের বুদ্ধিমত্তা আসলে কিছুটা কম থাকে, এবং বুদ্ধাঙ্ক চিহ্নিত করার কিন্তু বিভিন্ন মাপকাঠি আছে। সাধারণত বলা হয়ে থাকে 70-এর নিচে যাদের বুদ্ধাঙ্ক হয় তাদেরকে বলা হয় বুদ্ধি প্রতিবন্ধী। তারপরে যেটা, সেটা হচ্ছে মানসিক প্রতিবন্ধী, যে মানসিকভাবে যারা তোমার প্রতিবন্ধী প্রতিবন্ধিত্বের শিকার হয়ে থাকে তাদেরকে বলা হয় মানসিক প্রতিবন্ধী বলা হয়ে থাকে। তা মানসিকভাবে তারা সুস্থভাবে চিন্তা করতে পারে না সুস্থ মানুষের মতো। তারপর হচ্ছে সামাজিক প্রতিবন্ধী, সামাজিক ভাবেও বিভিন্ন ধরনের প্রতিবন্ধী রয়েছে। তারপর আরো বিভিন্ন ধরনের বহুমুখী প্রতিবন্ধী রয়েছে। তো এই পর্যায়ে আমরা আসলে আলোচনা করব যে প্রতিবন্ধিতার কারণ নিয়ে, যেটা তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে আমরা যে এতক্ষণ আলোচনা করলাম আসলে তার কারণটা কি। এগুলোর অনেক বৈজ্ঞানিক ব্যাখ্যা কিন্তু রয়েছে। যেমন বিজ্ঞান ভিত্তিক যে ব্যাখ্যা, যে রক্তের সম্পর্ক রয়েছে এমন কাউকে বিয়ে করলে তাদের সন্তান সন্ততি কি হয়, প্রতিবন্ধিত্বের শিকার হয়। তারপর উচ্চ মাত্রার জ্বরের কারণে অনেক সময় অনেকের ছোটবেলায় অনেক ধরনের জ্বর হয়। তারপরে জ্বর হলে কি হয়, তাদের অনেক সময় তার যে কোনো একটু অঙ্গহানি ঘটে থাকে। অনেকে চোখে দেখা না, আবার অনেকে কথা বলতে পারে না, বিভিন্ন ধরনের সমস্যা আসলে তখন দেখা দেয়। তারপরে মস্তিষ্কে যদি কারো কোনো ধরনের ধরো ইনফেকশন থাকে বা টিউমার থাকে, তারাও কিন্তু প্রতিবন্ধিত্বের শিকার হয়। তারপরে গর্ভ অবস্থায় আমরা যখন মায়ের পেটে থাকি তখন যদি বিভিন্ন ধরনের পুষ্টির অভাব হয়, তখনও কিন্তু প্রতিবন্ধিত্বের প্রতিবন্ধ তখনও কিন্তু প্রতিবন্ধিত্বের শিকার হওয়ার সম্ভাবনা থাকে। তারপরে হচ্ছে জন্মের পর থেকে মা ও শিশুর পুষ্টির অভাব ঘটলেও কিন্তু বিভিন্ন ধরনের প্রতিবন্ধিত্বের শিকার হতে হয়। তারপরে ভিটামিনের অভাবে হয় সেটা। তারপর অনেক সময় আয়োডিনের অভাবে, ধরো প্রয়োজনীয় যতটুকু আয়োডিন আমরা যেটা পড়ে থাকি যে আয়োডিন একটা লবণে যতটুকু যে পরিমাণ আয়োডিন থাকার কথা সেটা যদি না থাকে, তাহলেও কিন্তু মানুষ এই মানে প্রতিবন্ধিতার শিকার হয়ে থাকে। তারপরে যেটা তারপরে যেটা, সেটা হচ্ছে গর্ভ অবস্থায় প্রথম 3 মাসের মধ্যে কোনো ধরনের কড়া ওষুধ যদি কেউ গ্রহণ করে, অথবা কীটনাশক রাসায়নিক দ্রব্য খেয়ে ফেললে, বা কোনো রশ্মি বা বিষক্রিয়া গ্রহণ করে থাকলেও কিন্তু সন্তান কি হয়, তোমার প্রতিবন্ধিতার সম্মুখীন হয়ে থাকে। তারপরে গর্ভ অবস্থায় যদি কখনো মায়ের হাম হয়, তাহলে কিন্তু সন্তানের মানে প্রতিবন্ধী সন্তান সেখানে জন্মগ্রহণ করতে পারবে। তারপরে মার যদি ধরো কোনো মানে কোনো হৃদরোগ থাকে, হৃদরোগ সংক্রান্ত কোনো জটিলতা থাকে, তারপর ডায়াবেটিস থাকে, সেটার প্রভাবও কিন্তু সন্তানের উপরে পড়ে থাকে। তারপরে গর্ভধারিণী মা যদি মদ্যপানের কারো অভ্যাস থাকে, ধূমপান থাকে, এগুলা থাকলেও আসক্তিতে মানে এই ধরনের খারাপ জিনিসের প্রতি আসক্তি থাকলেও সন্তান প্রতিবন্ধী হওয়ার সম্ভাবনা থাকে। তারপরে যেটা, সেটা হচ্ছে অপরিকল্পিত ধাত্রী বা ডাক্তারের দ্বারা প্রসব করালে অনেক সময় নবজাতক শিশুর যদি মাথায় আঘাতপ্রাপ্ত হয়, যেটা গ্রাম দেশে আমরা দেখে থাকি অনেক ক্ষেত্রে ঘটে থাকে, তখন শিশুর কি হয়, প্রতিবন্ধী হওয়ার সম্ভাবনা থাকে। তারপর অনেক সময় জন্মের সময় যদি শিশুর প্রয়োজনীয় অক্সিজেনের অভাব দেখা দেয়, সেটা হলেও কিন্তু সন্তান প্রতিবন্ধী হওয়ার সম্ভাবনা থাকে। তারপরে বিভিন্ন ধরনের দুর্ঘটনা শিকার হলেও কিন্তু মানুষ অনেক সময় কি হয়ে যায়, প্রতিবন্ধী হয়ে যায়। আবার অনেকে কিন্তু জন্মগতভাবে মানে পঙ্গুত্ব নিয়েই আসলে জন্মগ্রহণ করে থাকে। আবার অনেকে পোলিও, টাইফয়েড, রিকেটস ইত্যাদি রোগের কারণে অনেকে কি হয়ে থাকে, প্রতিবন্ধিত্বের শিকার হয়ে থাকে।
তো এই পর্যায়ে প্রিয় শিক্ষার্থীরা, যাই হোক আমরা প্রতিবন্ধিতার বিভিন্ন কারণগুলো সম্পর্কে জানলাম। তো এগুলা তোমরা একটু ভালো করে এই যে কারণগুলো সম্পর্কে জেনে নেবে, কারণ এগুলো আমাদের সবারই জানার প্রয়োজন। তো এ পর্যায়ে আমরা আলোচনা করব প্রতিবন্ধী জনিত বিভিন্ন সমস্যা নিয়ে। আসলে এই যে এতক্ষণ আমরা প্রতিবন্ধিতার বিভিন্ন ধরনের প্রকারভেদ, তারপরে কি কারণে হয়ে থাকে সেটা জানলাম, কিন্তু এই যে প্রতিবন্ধী যারা, তারা কিন্তু সমাজে বিভিন্ন ধরনের সমস্যার মোকাবেলা করে থাকে, এবং তাদের জীবন অনেক সময় কি হয়, দুর্বিষহ হয়ে যায়, এবং তাদের জীবনে আসলে অনেক সময় অমানিসার অন্ধকার নেমে আসে, এবং অনেকেই কিন্তু এই প্রতিবন্ধী জীবনকে অভিশাপগ্রস্ত বলে ভেবে থাকে, এবং এত করে প্রতিবন্ধীরা হতাশায় নিমজ্জিত হন, এবং তাদের যে আত্মীয় স্বজন আপনজনেরা থাকেন, মা বাবা ভাই বোন, তারাও কিন্তু হতাশায় নিমজ্জিত হয়ে থাকে, এবং এই প্রতিবন্ধীদের অনেকেই আহ কিন্তু এসব প্রতিবন্ধীদের অনেকে আবার কি হয়, ধরো অনেকে চোখ দিয়ে দেখতে পায় বা স্নায়ু দ্বারা অনুভব করতে পারে, কিন্তু তা উপলব্ধি বা অনেকেই বিশ্লেষণ করতে পারে না, এবং কোনো সৃজনশীল চিন্তা ভাবনা করার ক্ষমতা তাদের থাকে না, এবং তারা ধীরে ধীরে আরো মানসিক প্রতিবন্ধী হয়ে পড়ে, এবং অনেক সময় তারা ধরো অনেক জিনিস, অনেকেই আবার অনেক প্রতিবন্ধী বুঝতেও পারে, মানুষ যে তাকে অবহেলার চোখে দেখছে, ঘৃণার চোখে দেখছে, সেটাও তারা অনেকেই উপলব্ধি করতে পারে। এত করে তাদের জীবনটা অনেক সময় আরো দুর্বিষহ হয়ে যায়। এবং আবার যারা বিশেষ করে দৃষ্টি প্রতিবন্ধী, তারা কিন্তু রূপ রস এ এ পরিপূর্ণ এই পৃথিবীর কোনো সৌন্দর্যই তারা কিন্তু দেখতে পায় না, এবং তাদের জীবনটা অন্যের উপর নির্ভরশীল হয়ে তারা কিন্তু বেঁচে থাকে, এবং ধরো একসময় যখন তাদের বাবা মা এই পৃথিবী ছেড়ে চলে যায়, তখন কিন্তু তারা আরো অসহায় হয়ে পড়ে, এবং এবং তাদের এবং ধরো তারা মুখ বধির, তারপর হচ্ছে প্রতিবন্ধীরা পৃথিবীর সবকিছু দেখতে পেলেও কিন্তু তারা কি করতে পারে না, তাদের অনুভূতিগুলো প্রকাশ করতে পারে না, এবং এগুলা কিন্তু অনেক কষ্টদায়ক। তো প্রতিবন্ধীদের এই ধরনের সমস্যার সম্মুখীন হয়ে থাকে। তো সবচেয়ে তাদের যে বেশি সমস্যাটা, যে শিক্ষা ক্ষেত্রে আমরা যদি দেখি, যে প্রতিবন্ধীরা কিন্তু যদিও বিভিন্ন সুযোগ সুবিধা বর্তমান যুগে বিভিন্ন দেশে চালু হয়েছে, আমাদের দেশেও প্রতিবন্ধীদের জন্য সরকার বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে, কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায় যে তারা অনেক ক্ষেত্রে অবহেলিত থেকে যায়। শিক্ষা ক্ষেত্রে প্রবেশে তাদেরকে অনেক বিভিন্ন ধরনের সমস্যা মোকাবেলা করতে হয়, এবং এবং আমরা দেখে যাচ্ছি যে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্র পরিচালনার সাথে সংশ্লিষ্ট ব্যক্তি যারা আছেন, তাদের অজ্ঞতা ও নেতিবাচক মনোভাবের কারণে শিক্ষাক্ষেত্র তারা অনেক অবহেলিত হচ্ছে। যদিও বর্তমান সরকার এটাকে অগ্রাধিকার দিয়েছেন, আমি বলবো বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে, এবং বিশেষ করে প্রতিবন্ধীদের জন্য শিক্ষাক্ষেত্রে আমরা যদি দেখে থাকি যে শিক্ষাক্ষেত্র তাদের অনেক ক্ষেত্রে তাদের সুযোগ সীমিত, বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে প্রতিবন্ধীদের যে ভাষা, ইশারা ভাষা বা যেটাকে ইংলিশে সাইন ল্যাঙ্গুয়েজ বলা হয়, এবং ব্রেল সামগ্রী, ব্রেল বইপত্র চালু, সহজলভ্য, এগুলো যদি সহজলভ্য করা যায়, যদিও অনেক জায়গায় সেটা চালু আছে, তাহলে প্রতিবন্ধীরা শিক্ষার সুযোগ পাবে এই জিনিসগুলো যদি চালু করা যায়। তারপরে চাকরি ক্ষেত্রেও আমরা দেখে থাকি যে প্রতিবন্ধীরা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয়ে থাকে, যদিও বর্তমান বাংলাদেশ সরকার প্রতিবন্ধীদের জন্য বিশেষ কোটার ব্যবস্থা করেছে, মানে অনেক আগে থেকে সেটা করা হয়েছে, এবং বর্তমান সরকার সেটা গুরুত্ব দিয়েছে, কিন্তু অনেক সময় আমরা দেখে থাকি যে যুক্তিসঙ্গত কোনো কারণ ছাড়াই প্রতিবন্ধীদেরকে কি করা হয়, চাকরি থেকে ছাঁটাই করা হয় বা বাদ দেওয়া হয়, এবং কর্মক্ষেত্রে প্রতিবন্ধীরা সমান হারে অন্যান্য সুস্থ মানুষেরা যে মজুরিটা পান, তারা কিন্তু সেটা থেকেও বঞ্চিত হয়ে থাকে, এবং প্রতিবন্ধীরা কিন্তু সব সময় তারপরে সামাজিক ও মানসিক বিভিন্ন সমস্যায় কিন্তু তাছাড়া তারা ভুগে থাকেন। সমাজের মানুষেরা প্রতিবন্ধীদেরকে অপয়া মনে করে থাকে, এবং প্রতিবন্ধীর মুখ দর্শনকেও অনেকে কি বলে থাকে, যে অমঙ্গল ও অশুভ বলে মনে করি, এবং পরিবারের অন্য সুস্থ সদস্যদের মতো সামাজিক আচার অনুষ্ঠানে তারা কি করতে পারে না, অংশগ্রহণ করতে পারে না। এবং দেখা যায় বিশেষ করে প্রতিবন্ধী কিশোরী ও মহিলাদের সম্পর্কে আমাদের সমাজে নেতিবাচক দৃষ্টিভঙ্গিটা আরো বেশি, এবং অনেকেই দেখা যায় যারা মোটামুটি ধরো ধনী, যাদের খুব অর্থ সম্পদ আছে, তারা হয়তো প্রচুর যৌতুক প্রদান করে, অনেক সময় কি করে তাদেরকে পাত্রস্থ করে অনেক সময় ঘর জামাই করে রাখেন, কিন্তু সবার ভাগ্যে, যাদের অর্থ কম তাদের ভাগ্যে তো আর সেটা হয়ে ওঠে না, এবং প্রতিবন্ধীরা বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার হন, এবং তারা নিরাপত্তাহীনতায় ভুগে, এবং বিশেষ করে প্রতিবন্ধী নারীদের উপর বিভিন্ন ধরনের নির্যাতন হয়ে থাকে আমাদের সমাজ ব্যবস্থায়, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তারপরে হচ্ছে আরেকটা জিনিস যেটা যেটা সমাজে আমাদের প্রতিবন্ধীদের প্রতি এক ধরনের কুসংস্কার ও সংকীর্ণ দৃষ্টিভঙ্গি আমরা বলবো বিরাজমান, এবং তাদেরকে অনেক সময় পরিবার ও সমাজ থেকে কি করা হয়, বিচ্ছিন্ন করে রাখা হয় এবং বলা হয় যে এটা এক ধরনের মানে এটা হচ্ছে এক ধরনের অভিশাপ, সেটা বলা হয়। এমনকি নিজ পরিবারেও প্রতিবন্ধীরা অযত্ন অবহেলার শিকার হয় এবং পরিবারের অন্যান্য শিশুদের থেকেও তাদেরকে অনেক ক্ষেত্রে কি করা হয়, আলাদা করে রাখা হয়, বঞ্চিত করে রাখা হয়। এবং প্রতিবন্ধী শিশুরা যে মৌলিক অধিকারগুলো আছে মানুষের, যে শিক্ষা, খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসার মতো মৌলিক অধিকারগুলো থেকেও তারা অনেক সময় বঞ্চনার শিকার হন এবং তারা মানবাধিকার থেকেও প্রতিবন্ধীরা কিন্তু বঞ্চিত হন এবং তারা বিভিন্ন ধরনের শারীরিক ও মানসিক নির্যাতনের, নিপীড়নের শিকার হন এবং তারা বিভিন্ন ধরনের সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডেও কিন্তু অংশগ্রহণ করতে পারে না এবং তারা চাকরি বা উৎপাদনমূলক কর্মকাণ্ডেও তারা অংশগ্রহণ করতে পারে না। এভাবে নিজেদের যতটুকু নিজেরাও তারা যতটুকু তাদের জন্য বরাদ্দ সেটাও তারা নিতে পারে না। আসলে অনেক সময় দেখা যায় যে পরনির্ভরশীলতাই যেন তাদের উদ্দিষ্ট লিপি এবং তারা সবসময় অপরের কি বলবো গলগ্রহ হয়ে বেঁচে থাকেন এবং তারা মানে এই ধরনের অনেকের অবহেলার, উপহাসের, করুণার পাত্র হয়ে থাকেন। এই এক দুর্বিষহ জীবন এবং সবাই তাদের দিকে করুণার দৃষ্টিতে তাকিয়ে থাকেন এবং এটাকে তারা অভিশাপ বলে মনে করেন, যেটা প্রতি আমাদের সমাজ ব্যবস্থার প্রতিবন্ধী যে নেতিবাচক দৃষ্টিভঙ্গি। কিন্তু অনেক ক্ষেত্রে আমরা ইতিবাচক দৃষ্টিভঙ্গি অনেকের দেখে থাকি, যদিও সেটা সংখ্যাটা কম। তো আমরা যেটা বলবো যে আমরা অবশ্যই এই সমস্যাগুলো সমাধানের চেষ্টা করব এবং ইতিবাচক দৃষ্টিভঙ্গি পোষণ করব, কারণ তারাও স্রষ্টার সৃষ্ট জীব। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এ পর্যায়ে আলোচনা করব যে প্রতিবন্ধীজনিত সমস্যা সমাধানের উপায়। আসলে প্রতিবন্ধীরা কিন্তু আমাদেরই আত্মীয় স্বজন, নিকটজন, আপনজন, তারা আমাদেরই কারো না কারো ভাই বোন, নিকট আত্মীয়। অতএব তাদের প্রতি আমাদের ইতিবাচক দৃষ্টিভঙ্গি পোষণ করতে পারে। একটা জিনিস মনে রাখতে হবে যে আমি যদি ওরকম হয়ে জন্মগ্রহণ করতাম, বিশেষ করে আমরা যারা সুস্থ স্বাভাবিক, তাদের প্রতি কি করতে হবে, বিশেষ দৃষ্টি বা বিশেষ নজর দিতে হবে আসলে। তো এই প্রতিবন্ধীদের প্রতি তো প্রথমত যেটা করতে হবে সেটা হচ্ছে যে এটাকে সৃষ্টিকর্তার অভিশাপ গজব বলে মনে না করে আর চিকিৎসা বা প্রতিকারের কি করতে হবে বা প্রতিরোধের ব্যবস্থা গ্রহণ করতে হবে। ২ নম্বর হচ্ছে যেটা করতে হবে সেটা হচ্ছে যানবাহন পরিচালনার জন্য, যে বেপরোয়া যানবাহন পরিচালনার জন্য কঠোর শাস্তির বিধান, কারণ রাস্তাঘাটে অনেক সময় প্রতিবন্ধীরা এই কারণে সমস্যার সম্মুখীন হন এবং এই কারণে এবং তা কার্যকরের ব্যবস্থা করতে হবে। তৃতীয়ত হচ্ছে যে পথচারীদেরকে যখন রাস্তা পারাপার হয়, কারণ আমরা জানি প্রতিবন্ধীরা বেশি দুর্ঘটনার শিকার হন, তখন তাদেরকে ওভারব্রিজ ব্যবহার করা, তারপরে জেব্রা ক্রসিং, আমরা জানি রাস্তা অতিক্রম করার সময় যে জেব্রা ক্রসিং ব্যবহার করা হয়, রাস্তার নির্দিষ্ট দিক ধরে যান চলাচল করার জন্য সচেতনতা কি করতে হবে, সৃষ্টি করতে হবে আমাদেরকে। তারপরে হচ্ছে কলকারখানাকে ঝুঁকিমুক্ত রাখতে হবে এবং সব ধরনের সতর্কতামূলক ব্যবস্থা সেখানে কি করতে হবে, গ্রহণ করতে হবে প্রতিবন্ধীদের প্রতি। তারপরে হচ্ছে গর্ভকালীন কিংবা সন্তান ভূমিষ্ঠ হবার সময় যেন আঘাতপ্রাপ্ত না হয় সেজন্য মাকে সাবধান হতে হবে। যেমন মাকে আমরা একটু আগেই বলেছিলাম যে মাকে পুষ্টিকর খাবার গ্রহণ করতে হবে, কারণ সন্তান যদি পুষ্টির অভাবে ভুগে তাহলে সেই সন্তান কিন্তু প্রতিবন্ধিত্বের শিকার হয়। অতএব আমাদেরকে এটা গুরুত্ব দিয়ে চিন্তা করতে হবে এবং সন্তান যাতে আঘাতপ্রাপ্ত না হয় সেদিকেও লক্ষ্য রাখতে হবে এবং সন্তান প্রসব করানোর সময় প্রশিক্ষণ প্রাপ্ত অভিজ্ঞ চিকিৎসক সেটা ব্যবস্থা করতে হবে, নার্স বা ধাত্রীর সাহায্য সেটা হতে হবে প্রশিক্ষণ প্রাপ্ত, তাদের কি করতে হবে, সাহায্য বা পরামর্শ মানে নিতে হবে। তারপরে যেটা ৭ নম্বর যেটা হচ্ছে গর্ভ অবস্থায় মাকে কি করতে হবে, প্রয়োজনীয় পুষ্টিকর খাবার দিতে হবে এবং প্রয়োজনীয় চিকিৎসা দিতে হবে যাতে গর্ভস্থ সন্তান এবং মায়ের কোনো সমস্যা না হয়। তাহলে আমরা কিন্তু প্রতিবন্ধিত্বের শিকার মানে কি বলবো শিশু আমরা বেশি পাবো, যেটা আমাদের জন্য খুব কষ্টদায়ক হয়ে যাবে পরবর্তীতে। তারপরে যেটা সেটা হচ্ছে প্রাথমিক ও মাধ্যমিক স্কুলের যে পাঠ্যসূচি আছে এবং সেখানে প্রতিবন্ধীদের জন্য বিশেষ মানে একটা সূচি তাদের জন্য অন্তর্ভুক্ত করতে হবে, যে তাদের প্রতি কিরকম আচরণ বা দৃষ্টিভঙ্গি হওয়া উচিত, তাদের প্রতি কিভাবে আমাদের ইতিবাচক দৃষ্টিভঙ্গি পোষণ করতে হবে, তাদেরকে কিভাবে সাহায্য সহযোগিতা করতে হবে বা আমাদের মানুষ হিসাবে তাদের প্রতি আমাদের দায়িত্ব কর্তব্য কি সে ব্যাপারে সচেতন করে তুলতে হবে এবং পরিবার ভিত্তিক বিশেষ কার্যক্রমের মাধ্যমে স্বাস্থ্য ও পুষ্টির শিক্ষা কি করতে হবে, গ্রহণ করতে হবে। তারপর হচ্ছে নিরাপদ
পানি ও আয়োডিনযুক্ত লবণ উৎপাদন ও সরবরাহ করতে হবে। কাদের জন্য? মানে নিরাপদ পানি ও আয়োডিনযুক্ত লবণ উৎপাদন সরবরাহ করতে হবে, বিশেষ করে মা ও শিশুর জন্য এই ব্যবস্থাটা অবশ্যই করতে হবে। মা যখন গর্ভাবস্থায় থাকে এবং সন্তান প্রসবের পরও মা ও শিশুর জন্য এই ব্যবস্থাটা করতে হবে। তারপরে শিশুর জন্মপূর্ব ও জন্মোত্তর। জন্মপূর্ব মানে জন্মের পূর্বে, আর জন্মোত্তর মানে জন্মের পরে সেবা প্রদান সম্পর্কে মা এবং বাবা উভয়কে সচেতন করে তুলতে হবে, কারণ আমরা অনেকেই বিষয়গুলো জানি না। অতএব আমরা নিজেরা সচেতন হব, পাশাপাশি অন্যদেরকে সচেতন করব। তারপরে শিশু অবস্থায় রোগ প্রতিরোধক টিকা বা ইনজেকশন এগুলো নিতে হবে, অবশ্যই নিতে হবে। আমরা জানি যে 6টা মারাত্মক রোগ যেগুলো আমাদের সমাজ থেকে অনেকগুলো এখন নির্মূল হয়ে গিয়েছে, আমরা কিন্তু ছোটবেলায় সেগুলার টিকা পেয়েছি। অতএব এই টিকাগুলা কিন্তু সম্পর্কে মানুষ সচেতন অনেকেই নয়, অতএব এগুলা সম্পর্কে সচেতন করতে হবে। বিশেষ করে আমরা যারা শিক্ষিত আছি, আমাদের আশেপাশে যারা অশিক্ষিত অসচেতন আছে তাদেরকে আমাদের সচেতন করে তুলতে হবে। তারপরে সেটা হচ্ছে প্রতিবন্ধীদের জন্য বিশেষ শিক্ষার ব্যবস্থা করতে হবে। আমি একটু আগে যেটা বলেছিলাম যে শিক্ষাক্ষেত্রে সাইন ল্যাঙ্গুয়েজ, তারপরে অন্ধদের জন্য যে ব্রেল পদ্ধতির আছে সেটার ব্যবস্থা কি করতে হবে, সেটার ব্যবস্থা করতে হবে। তারপর হচ্ছে প্রতিবন্ধীদের জন্য উপযোগী কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে অবশ্যই, এবং কর্মসংস্থানের ক্ষেত্রে তারা যাতে কারো নেতিবাচক দৃষ্টিভঙ্গির শিকার না হন এবং তারা যাতে সমানাধিকার, একজন সুস্থ মানুষের মতো সমানাধিকার ভোগ করতে পারেন, তাদের মানবাধিকার যাতে লঙ্ঘিত না হয় সেদিকে আমাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে। অর্থাৎ প্রতিবন্ধীরা যখন ধরো কর্মসংস্থানে যায় তখন তাদেরকে যাতে সুস্থ মানুষের মতো সমান মজুরি দেওয়া হয়, সমান সুযোগ সুবিধা সর্বক্ষেত্রে প্রদান করা হয়, সেটা নিশ্চিত করতে হবে। তারপরে প্রতিবন্ধীদের প্রতি পরিবার, সমাজ, রাষ্ট্র এবং এনজিও এবং আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোকে কি করতে হবে, আরো কার্যকর ভূমিকা পালন করতে হবে। এবং শিক্ষা প্রতিষ্ঠান সহ চাকরির সব ক্ষেত্রে প্রতিবন্ধীদের জন্য আরো বেশি করে কোটা সংরক্ষণের ব্যবস্থা করতে হবে। যদিও আমাদের সরকার এ ব্যাপারে প্রতিবন্ধীদের জন্য কোটা সংরক্ষণে আমাদের রাষ্ট্রে আগে থেকেই ছিল, এবং বর্তমান সরকার সেটার উপর অনেক গুরুত্ব দিয়েছে, এই কোটা সংরক্ষণের উপর। তারপর হচ্ছে বিশেষ চাহিদার জনগোষ্ঠী, অর্থাৎ প্রতিবন্ধীদের চিকিৎসাগত সাহায্য সহযোগিতা দিতে হবে। কারণ এমন কিছু প্রতিবন্ধী থাকে, দেখা যায় যে উপযুক্ত চিকিৎসা পেলে, উপযুক্ত সাহায্য সহযোগিতা পেলে সে সুস্থ স্বাভাবিক জীবনে আমাদের মতো ফিরে আসতে পারে। সেক্ষেত্রে তাকে উপযুক্ত সাহায্য সহযোগিতা দিয়ে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য সহযোগিতা করতে হবে। তারপরে চিকিৎসা পুনর্বাসন, প্রযুক্তিমূলক, বৃত্তিমূলক, সামাজিক পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। এ ব্যাপারে সরকারি ও বেসরকারিভাবে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করতে হবে। কারণ অনেক সময় দেখা যায় যে অনেক প্রতিবন্ধীর কিন্তু আসলে বিশেষ ধরনের দক্ষতা, তাদের বিশেষ ধরনের যোগ্যতা থাকে, তবে এই দক্ষতাকে কাজে লাগানোর জন্য তাদেরকে কি করতে হবে, বিভিন্ন ধরনের প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে, তাদেরকে এনকারেজ করতে হবে বিভিন্ন কাজ করার প্রতি, যাতে করে তারা আরো বেশি করে উৎসাহিত হয়। এবং আমরা বিশেষ করে আমাদের সমাজ ব্যবস্থায় যেহেতু বলা হয়েছে বিশ্ব স্বাস্থ্য মানে যেহেতু পরিসংখ্যানে সারা বিশ্বের 10%ই হচ্ছে প্রতিবন্ধী, অর্থাৎ আমাদের এক বিশাল জনসংখ্যা কিন্তু এই প্রতিবন্ধিত্বের শিকার বিভিন্ন কারণে, আমরা কারণগুলো নিয়ে আলোচনা করেছি। অতএব তাদেরকে আমরা অবহেলিত রেখে, তিমিরে রেখে কখনোই আমরা আমাদের সমাজ, রাষ্ট্র এবং পরিবারের কাঙ্ক্ষিত উন্নয়ন আমরা সাধন করতে পারবো না, কারণ তারা আমাদেরই আপনজন, আমাদেরই অংশ। অতএব তাদেরকে নিজের মতো করে তাদেরকে কি করতে হবে, বিভিন্ন সুযোগ সুবিধা এবং সাহায্য সহযোগিতার জন্য আমাদের যার যার জায়গা থেকে হাত বাড়িয়ে দিতে হবে। আমাদের শুধু সরকারের দিকে তাকিয়ে থাকলে হবে না, আমাদের চারপাশে যারা আছে, আমরা যারা প্রতিবন্ধী আছে, তারা সরকার যে সুযোগ সুবিধাগুলো দিচ্ছে সেগুলো সম্পর্কে সচেতন করে তুলতে হবে। তারপর সরকার ছাড়াও বিভিন্ন এনজিও, বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠান যেগুলো আছে তাদের অনেক রোল আছে, তাদের অনেক কার্যক্রম আছে, সেগুলো সম্পর্কে সচেতন করে তুলতে হবে। এবং তাদেরকে বিভিন্ন বৃত্তিমূলক প্রশিক্ষণ আছে তাদের জন্য তোমার বিশেষ স্কুল আছে আমরা জানি। তারপর বিভিন্ন প্রতিবন্ধী এর শিকার যারা, তাদের জন্য বিভিন্ন ধরনের চিকিৎসার ব্যবস্থাও রয়েছে, সেগুলো সম্পর্কে আমাদের তাদেরকে কি করতে হবে, সচেতন করে তুলতে হবে, যাতে করে তারা পিছিয়ে না পড়ে। কারণ আমাদের সমাজ ব্যবস্থার কিন্তু তারা একটা গুরুত্বপূর্ণ অংশ, এবং তারা যাতে, এবং শুধু
তাদেরকে শুধু আমাদের সাহায্য সহযোগিতা করলে চলবে না, তাদেরকে আত্মনির্ভরশীল করে তুলতে হবে। যাতে প্রতিবন্ধীরা, দেখো প্রতিবন্ধীরা আমি আগেই বলেছিলাম তাদের মধ্যে অনেক কিন্তু প্রতিভাবান অনেকে থাকেন। অনেকে আমি দেখেছি ব্যক্তিগতভাবে যে অনেকে অনেক সুন্দর ছবি আঁকতে জানেন। তারপরে অনেকে যে আমরা বলবো যে আমাদের যে ঘরকন্নার যে কাজগুলো থেকে অত্যন্ত সুচারুরূপে সম্পাদন করতে পারেন। তারপর আমরা বাইরের দিকে যদি জগতের দিকে তাকাই, সেখানেও তাদের আমরা যদি তাদের কর্মজীবনের দিকে তাকাই, তারা সুস্থ স্বাভাবিক মানুষের চেয়ে অনেক ক্ষেত্রে বিশেষ দক্ষতার পরিচয় দিচ্ছে। অতএব কিন্তু তাদেরকে সেই সুযোগটা আমাদেরকে কি করতে হবে, তাদেরকে সেই সুযোগটা সৃষ্টি করে দিতে হবে, যাতে তাদের যে যোগ্যতা দক্ষতা, অবশ্যই সৃষ্টিকর্তা প্রতিটা মানুষকে বিশেষ গুণ অবশ্যই গুণাবলী দিয়ে সৃষ্টি করেছেন, কিন্তু সেটাকে তো কাজে লাগাতে হবে। অতএব তারা প্রতিবন্ধী বলেই তাদেরকে অবহেলিত রাখা যাবে না, তাদেরকে অবহেলার চোখে, ঘৃণার চোখে দেখা যাবে না, এবং সৃষ্টিকর্তার অভিশাপ ভাবা যাবে না। আমরা যেটা সবশেষে বলতে চাই, আসলে সৃষ্টিকর্তাকে আমাদের কর্ম অনুযায়ী কিন্তু ফল দিয়ে থাকেন। অতএব এটা ওনার গজব, সৃষ্টিকর্তার গজব, অভিশাপ ইত্যাদি ভাবা চলবে না, বরং আমাদেরকে কি করতে হবে, যারা প্রতিবন্ধিতার শিকার তাদেরকে চিকিৎসার ব্যবস্থা করতে হবে, এবং প্রতিকার ও প্রতিরোধের মনোভাব তাদের মধ্যে জাগাতে হবে। এবং ইতিমধ্যে কিন্তু বাংলাদেশে প্রতিবন্ধীদের উন্নয়ন কল্পে জাতীয় প্রতিবন্ধী ফোরাম কিন্তু গঠিত হয়েছে, কিভাবে প্রতিবন্ধী জনগণের আসলে উন্নয়ন বা কল্যাণ সাধন করা যায়। এবং এই ফোরাম বিভিন্ন ধরনের, এই ফোরাম কি করেছে, বিভিন্ন ধরনের নীতি নির্ধারণ, নীতিমালা প্রণয়নও করেছে। এবং 2006 সালের 13ই জানুয়ারি জাতিসংঘের সাধারণ পরিষদের 61তম যে অধিবেশন হয়েছে, সেখানে প্রতিবন্ধীদের কি করা হয়েছে, সেখানে প্রতিবন্ধীদের মানবাধিকার সনদ প্রণয়ন করা হয়েছে। অর্থাৎ সেখানেও গুরুত্বপূর্ণ কি বলবো, প্রতিবন্ধীদের জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। এবং অন্ধদের জন্য আমরা জানি যে টঙ্গীতে গড়ে উঠেছে জব ওরিয়েন্টেড সেন্টার, এবং দেশের অনেক জায়গায় বোবা বধিরদের কিন্তু প্রশিক্ষণের জন্য শিক্ষা প্রতিষ্ঠান ও বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্র কিন্তু গড়ে উঠেছে। অর্থাৎ আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র কিন্তু চেষ্টা করে যাচ্ছে। এগুলা কিন্তু আমাদের জন্য আসলে আসার কথা। এবং তাই আমি তোমাদেরকে বলবো যে ব্যক্তিগতভাবেও আমাদের দায়িত্ব কর্তব্য রয়েছে, শুধু রাষ্ট্র সমাজ নয়, ব্যক্তি হিসাবেও আমাদেরকে এগিয়ে আসতে হবে, আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। যার যার জায়গা থেকে, রাষ্ট্র, সমাজ, পরিবার, যার যার জায়গা থেকে সবাইকে কি করতে হবে, ভূমিকা পালন করতে হবে। অতএব প্রতিবন্ধীদেরকে করুণা ও অবহেলা প্রদর্শন না করে তাদের পাশে দাঁড়াতে হবে, তাদেরকে সুন্দরভাবে বেঁচে থাকার জন্য আমাদেরকে সাহায্য সহযোগিতা করতে হবে। কারণ এই পৃথিবী আমাদের সবার, শুধুমাত্র সুস্থদের জন্য নয়, সুস্থ অসুস্থ সবার জন্য। অতএব আমাদেরকে সবাইকে নিয়ে বাঁচতে হবে, এবং শুধু নিজে বাঁচলেই হবে না, নিজেও সুন্দরভাবে প্রথমে বাঁচতে হবে, সুস্থ সুন্দরভাবে, এবং অন্যকেও সুস্থ এবং সুন্দরভাবে বেঁচে চলতে সহযোগিতা করতে হবে, সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে আমাদের জায়গা থেকে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের আজকের ক্লাসে তোমাদের প্রতি আমার আবেদন রইল, আমাদের আশেপাশে যদি কোনো মানুষ আমাদের মনে হয় যে প্রতিবন্ধী আছে, তাহলে আমরা আমাদের জায়গা থেকে সাধ্যমতো চেষ্টা চালিয়ে যাব, আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিব, কারণ তারা আমাদের অত্যন্ত আপনজন। এবং সবচেয়ে একটা জিনিস ভাবতে হবে যে আমি যদি আজকে তার অবস্থানে হতাম, তাইলে আমি কি করতাম। অতএব নিজেকে তার অবস্থানে দাঁড় করিয়ে ভূমিকাটা পালন করতে হবে, তাহলে আমাদের সমাজটা সুন্দর হবে। তো প্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাসের এখানেই সমাপ্তি। পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে এই প্রত্যাশা রেখে তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ।